সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের পাঠ শুরু করছি। আমি উম্মে কুলসুম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। তো আজ আমরা বিগত 2-3টা ক্লাসে যোগাযোগ সম্পর্কে পড়েছি এবং যোগাযোগ মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। তো আমি আজকের ক্লাসে টোটাল যোগাযোগটা সম্পর্কে একটু পুনরায় আলোচনা করে এই অধ্যায়টা ক্লোজ করে দিব। আমরা নেক্সট ক্লাসে নতুন অধ্যায়ে চলে আসব। তো যোগাযোগ সম্পর্কে আমরা প্রথম থেকেই পড়ে এসেছি যে যোগাযোগ কাকে বলে, ব্যবসায় যোগাযোগ কাকে বলে, যোগাযোগের প্রক্রিয়া, তারপর হচ্ছে ব্যবসার ক্ষেত্রে যোগাযোগের প্রক্রিয়া, হ্যাঁ, এই নানাবিধ বিষয় নিয়ে বা যোগাযোগের মাধ্যম, তারপর কি বলে যে যোগাযোগের প্রকারভেদ, এই সব বিষয় নিয়ে আলোচনা করেছি এবং তোমরা মনোযোগ দিয়ে শুনলে হয়তো মনে থাকার কথা। তো যাই হোক, তো আমরা আজ আবার একটু সংক্ষিপ্তভাবে টোটাল অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো তার মধ্যে যোগাযোগ কাকে বলে সেটা তো তোমরা নিশ্চয়ই জানো, আগেও পড়িয়েছি আমি। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো তথ্য বা ভাবের আদান প্রদান করা হলে তাকে মূলত যোগাযোগ বলা হয়ে থাকে। আর ব্যবসায় যোগাযোগ যদি এটা হতে হয়, এটাকে যদি ব্যবসায় যোগাযোগ বলা হয়, যে ব্যবসায় যোগাযোগ কাকে বলে, তখন এটা হবে যে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে দুই বা ততোধিক ব্যবসায় প্রতিষ্ঠানে বা দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িক প্রয়োজনে যখন কোনো যোগাযোগ রক্ষা করা হয় তখন তাকে বলা হয়ে থাকে ব্যবসায় যোগাযোগ। তো এই যোগাযোগ এবং ব্যবসায় যোগাযোগ দুইটাই কিন্তু যোগাযোগ প্রক্রিয়াটা ছাড়া মানুষের জীবন স্থবির হয়ে যাবে বলা যায়। আর ব্যবসায় যোগাযোগ তেমনি ভাবে ব্যবসায় যোগাযোগ প্রক্রিয়াটাও যদি সচল না থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়িক কার্যক্রমটাও স্থবির হয়ে যাবে। কারণ ব্যবসায়ের ক্ষেত্রে যে কোম্পানি বা যে প্রতিষ্ঠান যত বেশি যোগাযোগ রক্ষা করতে পারবে ঊর্ধ্বতনের সাথে, অধস্তনের সাথে, কিংবা সহায়ক প্রতিষ্ঠানের সাথে, কিংবা ব্যবসায়ের বাহিরে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করবে যে প্রতিষ্ঠান যত বেশি, সেই প্রতিষ্ঠান কিন্তু তত বেশি লাভবান হবে। ভালো কি মন্দ জানার উদ্দেশ্যে কিংবা জানানোর উদ্দেশ্যে, প্রাতিষ্ঠানিক বিভিন্ন সমস্যা নিয়ে, কিংবা প্রতিষ্ঠানের কর্মীদেরকে অনুপ্রাণিত করার লক্ষ্যে, বা ঊর্ধ্বতনকে কোনো বিষয়ে সমস্যা সম্পর্কে জানানোর উদ্দেশ্যে নানানভাবে কিন্তু প্রতিষ্ঠানে যোগাযোগ রক্ষা করা হয়ে থাকে। আর এই যোগাযোগ যত দ্রুত এবং আধুনিকতার সহিত স্থাপন করা যায় তত দ্রুত কিন্তু সমস্যাগুলোর সমাধান বেরিয়ে আসে। তো বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে যোগাযোগ ব্যবস্থাটা দেখা গেছে যে আরো অনেক সহজ হয়ে গেছে। যে একটা মানুষ ঘরে বসে চাইলেই 5 মিনিট, 2 মিনিট কিংবা কয়েক সেকেন্ডের মধ্যে একজনের সাথে সংযোগ স্থাপন করতে পারে। তো পূর্বে এটা ছিল না, যখন অনেক আগে ছিল যে মানুষ একজনের কাছে খবর পাঠাতো, কি বার্তাবাহকের মাধ্যমে খবর পাঠাতো, একজন লোককে একটা নির্দিষ্ট সংবাদ পৌঁছানোর জন্য সেই স্থানে পাঠানো হতো এবং সে সেই সংবাদটা পৌঁছালে তার প্রতি উত্তর দিতে আরো কয়েকদিন লেগে যেত। তো এরও পরে ধীরে ধীরে কালের বিবর্তনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন হয় এবং চিঠিপত্র বা ডাক যোগাযোগ মাধ্যমে প্রচলন ঘটে। তো ডাক বিভাগের যে কাজটা, ডাক বিভাগ সম্পর্কে তোমরা পড়েছো একটা অধ্যায়ে। তো যাই হোক, ডাক বিভাগের কাজ হচ্ছে যে চিঠির মাধ্যমে একটা তথ্য বা সংবাদ আদান প্রদান করা। নির্দিষ্ট স্থানে ডাক বিভাগের লোক থাকে এবং ডাক বিভাগের প্রতিষ্ঠান থাকে। তো তাদের কাছে চিঠিটা লিখে যখন পৌঁছে দেওয়া হয়, তারা তাদের লোক দিয়ে নির্দিষ্ট সময় অন্তর ওই নিউজটা অন্যের নিকট ওই যেখানে দেওয়ার কথা সেই ঠিকানা অনুযায়ী নিউজটা পৌঁছানো হয়। তো তাতে করেও কিন্তু 2 দিন 4 দিন, দেশের ভিতরে হলে 2 দিন 3 দিন 4 দিন লেগে যেত। আর দেশের বাহিরে হলে 1 সপ্তাহ, এমনকি 15 দিনও লেগে যেত। সেটাও কিন্তু একটা দীর্ঘ সময়ের ব্যাপার ছিল। তো এরপর ধীরে ধীরে কালের বিবর্তনে আমাদের যোগাযোগ প্রক্রিয়াটা, যোগাযোগ ব্যবস্থাটা এতটা সহজ হয়েছে যে এখন আমরা চাইলেই
ঘরে বসে 2 মিনিট, 5 মিনিট, 2 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যেই আমরা একটা নিউজ একে অপরের কাছে পৌঁছাতে পারি। আর তা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে এই অবস্থাটার পরিবর্তন ঘটেছে। যে ইন্টারনেট, ইমেল কিংবা ফ্যাক্স, পূর্বে ছিল ফ্যাক্সের মাধ্যমে এই পাশ থেকে টাইপ করা হতো এবং একটা মেসেজ ওইখানে পাঠানো হলে অপর পাশে যে অ্যাড্রেসে পাঠানো হবে সেখানকার একটা মেশিন থাকতো, সেই মেশিনে তথ্যটা পৌঁছে যেত। হ্যাঁ, এমন করেই কিন্তু একটা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হতো। তো বর্তমান যে ইমেল সিস্টেম, ইমেলে জাস্ট টাইপ করে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যেই যেখানে যে ইমেল আইডিতে অ্যাড্রেসে পাঠানো হচ্ছে সেখানে চলে যায় এবং ব্যক্তি সেই মেসেজটা পেয়ে যায়। তো প্রাতিষ্ঠানিকভাবে যখন তথ্য আদান প্রদান করা হয় একটা প্রতিষ্ঠানে কিংবা প্রতিষ্ঠানের বাহিরে প্রাতিষ্ঠানিক স্বার্থ রক্ষায় যখন তথ্য আদান প্রদান করা হয়, তখন দেখা গেছে যে আগের মতো সেই পূর্বে কিন্তু ছুটোছুটি করা লাগতো, এক 2 তলা থেকে 3 তলায় লোক পাঠিয়ে খবর দেওয়া হতো, কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায়, এক অফিস থেকে আরেক অফিসের পিয়ন পাঠিয়ে লোক দিয়ে খোঁজ খবর নেওয়া হতো। তো এখন আর সেটা দরকার হয় না। ফোন কিংবা ইমেল কিংবা ফ্যাক্স, এই সকল আধুনিক ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু তথ্যের আদান প্রদান ঘটে, যার মধ্য দিয়ে যোগাযোগ রক্ষা করাটা অতি সহজ হয়ে গেছে। আর তাতে করে প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা দেশের যেখানেই বসে প্রতিষ্ঠান চালাক না কেন, সেই প্রতিষ্ঠানটা খুব সন্নিকটে মনে হয় যে না, ঘরে বসেই প্রতিষ্ঠান চালানো যাচ্ছে। বর্তমানে যেটা হয় যে ঘরে বসেই কিন্তু অনেকে একটা অফিসিয়াল কাজ করতে পারছে, সবই কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির আবির্ভাবের কারণে। যাই হোক, তো আমরা যোগাযোগ কাকে বলে, ব্যবসায় যোগাযোগ কাকে বলে সে সম্পর্কে মূলত জেনেছি। তো যোগাযোগের যে প্রক্রিয়াটা সম্পর্কে আমি কিন্তু পূর্বে তোমাদের সাথে আলোচনা করেছি যে যোগাযোগটা কিভাবে উদ্ভব হয় এবং কোথায় গিয়ে শেষ হয়, কার কাছ পর্যন্ত গিয়ে শেষ হয়। হ্যাঁ, যোগাযোগের প্রক্রিয়াটা সর্বপ্রথম উদ্ভব হয়, 2টা দিক থাকে যোগাযোগ প্রক্রিয়ার, একটা হচ্ছে প্রেরক আর একটা হচ্ছে প্রাপক। প্রেরক যোগাযোগ করার প্রয়াস চালান এবং প্রাপক সেই যোগাযোগের যে মাধ্যম বা যোগাযোগের যে কারণ, সেই কারণটা উপস্থাপিত হয় প্রাপকের কাছে এবং প্রাপক সেটা পেয়ে তার প্রতি উত্তর করেন। তো এখানে বলা হয়েছে যে প্রেরক কি কি কাজ করে থাকেন যার মধ্য দিয়ে যোগাযোগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে থাকে। দেখো, যে সর্বপ্রথম হচ্ছে সংবাদ প্রেরক কর্তৃক কোনো ধারণার উন্নয়ন। যে সংবাদটা যে পাঠাবে সে চিন্তা করবে যে আমার দ্বারা একটা সংবাদ অমুককে পাঠানো উচিত, এই ধারণাটার উদ্ভব হবে। তারপর হচ্ছে প্রেরণযোগ্য করে সাজানো। এখন সংবাদটা পাঠাবে ঠিকই, কিন্তু কিভাবে পাঠাবে সেই রকম ভাবে করে সাজিয়ে নেওয়া সংবাদটা। তারপর হচ্ছে সংবাদ, পরবর্তীতে সংবাদটা একটা পরিপূর্ণ আকারে বা পরিপূর্ণ রূপ ধারণ করে। এরপর হচ্ছে মাধ্যম নির্বাচন। এখন সংবাদটা যখন তৈরি হয়ে গেছে, এখন মাধ্যম নির্বাচন করতে হবে যে কিভাবে সংবাদটা পাঠানো হবে। সেটা কি টেলিফোনে, চিঠি লিখে, ফ্যাক্স করে, নাকি অন্য কোনো মাধ্যমে, সেটা ইমেল করে, এই ধরনের যে মাধ্যমে সংবাদটা পাঠানোর ইচ্ছুক প্রেরক সেই মাধ্যমটা নির্বাচন করতে হবে। তো এরপর আসে মাধ্যম নির্বাচনের পর হচ্ছে সংবাদ প্রেরণ। মাধ্যম নির্বাচন করে সেই মাধ্যমে সংবাদটা প্রেরণ করতে হবে। তো এরপর আসে, এই পর্যন্ত প্রেরকের কাজ সম্পূর্ণ হয়ে যায় এবং পরবর্তীতে যে কাজটা সেটা হচ্ছে প্রাপকের কাজ। প্রাপক কি করে, যে প্রাপক কর্তৃক সংবাদ গ্রহণ, মানে যিনি প্রেরণ করলেন তিনি তার কাছ থেকে সংবাদটা গ্রহণ করলেন। গ্রহণ করার পর হচ্ছে গ্রহণযোগ্য করে সাজানো, যে সংবাদটা কেবল রিসিভ করার পর সেটাকে ওপেন করা, সেটাকে পড়া এবং জানা, সবকিছু করা, এইটুকু কাজ হচ্ছে প্রাপকের। তো এরপর গ্রহণযোগ্য করে সাজানোর পর তার আবার যে সংবাদটা পেল, সংবাদের প্রতি উত্তর প্রদান করাটাকে মূলত ফলাবর্তন বলা হয়। যে প্রেরক কর্তৃক প্রেরিত সংবাদের প্রতি উত্তরকে ফলাবর্তন বলে। আমরা ফলাবর্তনের সংজ্ঞাতে এর আগেও জেনেছি যে ফলাবর্তন কাকে বলে। তো এখন এই পর্যন্ত হচ্ছে প্রাপকের কাজ। পরবর্তীতে প্রাপক সংবাদটা পড়ে যদি মনে করেন যে তার প্রতি উত্তর দেওয়া দরকার, তখন সেটা প্রতি উত্তর হিসেবে আবার প্রেরককে সংবাদটার পাঠায়, প্রতি উত্তর পাঠায়। আর তখন এখন প্রেরক
যেমন সংবাদটা পাঠিয়েছেন তখন যখন প্রাপক সংবাদটা পাঠাবে তখন কিন্তু প্রাপক প্রেরক হয়ে যাবে এবং প্রেরক প্রাপক হয়ে যাবে। ক্লিয়ার? তো এই পর্যন্ত হচ্ছে যোগাযোগের প্রক্রিয়া, মানে যোগাযোগ কার্যক্রমটা সম্পন্ন করতে গেলে এই কাজগুলো করার প্রয়োজন পড়ে। এরপর আসা যাক ব্যবসায়ী যোগাযোগের বিভিন্ন ধরন বা প্রকারভেদটা সম্পর্কে আমি আগেও বেশ কয়েকবার আলোচনা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি যে এটা অতীব জরুরি এই অধ্যায়টার জন্য। তোমরা মনোযোগ সহকারে এটা শুনবা, আর শুনতে হয়তো মুখস্থ হয়ে গেছে তোমাদের, আমি আশা করব। তো যাই হোক, আমি আবার একটু আলোচনা করে দিই যে ব্যবসায় যোগাযোগের বিভিন্ন ধরন। যে ব্যবসায় প্রতিষ্ঠানে যখন যোগাযোগ রক্ষা করা হয়, যোগাযোগ করা হয়, তখন নানান উপায়ে নানান জনের সাথে নানানভাবে ব্যবসায় যোগাযোগটা করা হয়ে থাকে। তো আমি এর আগে বলেছিলাম যে ব্যবসায় প্রতিষ্ঠানে যখন যোগাযোগ করা হয় তখন যোগাযোগের মাধ্যমে কিন্তু ব্যবসায়িক কার্যক্রমগুলো সচল থাকে। তো ব্যবসায়িক কার্যক্রমগুলোকে টোটালি সচল রাখার জন্য যোগাযোগ করা প্রয়োজন হয় এবং সেই যোগাযোগের কিছু ধরন আছে যে কি ধরনের বা কিভাবে যোগাযোগ রক্ষা করা যায়। তো সেই জন্য এই যোগাযোগের ধরন বা প্রকারভেদটাকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগ, আরেক 2 নাম্বার হচ্ছে আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ, আর 3 নাম্বার হচ্ছে যে অন্যান্য প্রকারের, যে অন্যান্য আরো নানান প্রকারের যোগাযোগ আছে, সেটা এই 3 ভাগে ভাগ করা হয়েছে। তো প্রাতিষ্ঠানিক পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে যে যোগাযোগ সেটাকে 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগ আর একটা বাহ্যিক যোগাযোগ। অভ্যন্তরীণ যোগাযোগ, যেহেতু আমি বলেছি যে প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করার উদ্দেশ্যেই যোগাযোগ করা হয়, সেই ক্ষেত্রে 2 ধরনের যোগাযোগ রক্ষা করা যায়। একটা হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগ আর একটা বাহ্যিক যোগাযোগ। তো অভ্যন্তরীণ যোগাযোগকে আবার 2 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, আমি সেটা আসছি। তো অভ্যন্তরীণ যোগাযোগটা হচ্ছে যে প্রতিষ্ঠানের ভিতরে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে যখন কোনো যোগাযোগ কার্যক্রম সম্পন্ন করা হয় তখন তাকে বলা হয় অভ্যন্তরীণ যোগাযোগ। আর বাহ্যিক যোগাযোগ হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে থেকে প্রাতিষ্ঠানিক প্রয়োজনে যদি প্রতিষ্ঠানের বাহিরে কারোর সাথে যোগাযোগ রক্ষা করা হয় তাকে বলা হয় বাহ্যিক যোগাযোগ। অ্যাজ এক্সাম্পল আমি বলতে পারি যে একটা প্রতিষ্ঠান তাদের ব্যাংকের সাথে কোনো কাজ আছে, তো তখন প্রতিষ্ঠানের ভিতর থেকে ব্যাংকের সাথে সেই প্রাতিষ্ঠানিক কাজ নিয়ে আলোচনা করার জন্য ফোন দিয়েছে, তখন এটা অভ্যন্তরীণ যোগাযোগ না হলেও সেটা কিন্তু বাহ্যিক যোগাযোগ বলে আখ্যায়িত করা হবে এবং সেটা প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যেই বা প্রাতিষ্ঠানিক কারণেই যোগাযোগটা সংগঠিত হয়েছে। তো যাই হোক, তো অভ্যন্তরীণ যোগাযোগকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উলম্ব যোগাযোগ আর একটা হচ্ছে সমান্তরাল যোগাযোগ। উলম্ব যোগাযোগ বা লাম্বিক যোগাযোগ যেটাকে বলা হয়ে থাকে, আমি এর আগে আলোচনা করেছিলাম। তো উলম্ব যোগাযোগ কাকে বলে? যে প্রতিষ্ঠানের ভিতরে ঊর্ধ্বতন অধস্তনের সাথে কিংবা অধস্তন ঊর্ধ্বতনের সাথে যখন কোনো যোগাযোগ রক্ষা করে তখন তাকে বলা হয়ে থাকে উলম্ব বা লাম্বিক যোগাযোগ। অর্থাৎ উপর পদের সাথে নিচের পদের লোক যখন যোগাযোগ রক্ষা করে কিংবা নিচের পদের লোক যখন উপর পদের লোকের সাথে যোগাযোগ করে, টোটালটাকে লাম্বিক যোগাযোগ বলা হয়ে থাকে। এই লাম্বিক যোগাযোগকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নিম্নগামী যোগাযোগ, আরেকটা হচ্ছে ঊর্ধ্বগামী যোগাযোগ, আর আরেকটা হচ্ছে কৌণিক যোগাযোগ। হ্যাঁ, এই 3 ভাগে লাম্বিক যোগাযোগ বা উলম্ব যোগাযোগকে 3 ভাগে ভাগ করা যায়। তো এখন যেটা প্রথম বলবো যে নিম্নগামী যোগাযোগ কাকে বলে। যে যোগাযোগ প্রক্রিয়াটা ঊর্ধ্বতন কর্তৃক অধস্তনের নিকট নেমে আসে, অর্থাৎ ঊর্ধ্বতন যখন অধস্তনের সাথে যোগাযোগ করে সেটাকে নিম্নগামী যোগাযোগ বলা হয়ে থাকে। অর্থাৎ যোগাযোগ প্রক্রিয়াটা নিম্নে ধাবিত হয়েছে, নিচের দিকে যোগাযোগ করা হয়েছে সেজন্য। আর ঊর্ধ্বগামী যোগাযোগটা হচ্ছে যে নিচের পদের কর্মীরা যখন ঊর্ধ্বতনের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেন তখন তাকে বলা হয়ে থাকে ঊর্ধ্বগামী যোগাযোগ। অর্থাৎ নিচের পদস্থ কর্মী উপর পদস্থ কর্মীকে যোগাযোগ করেছেন। আর কৌণিক যোগাযোগটা হচ্ছে যে সংগঠন কাঠামোর কোনো এক বিভাগের ঊর্ধ্বতন বা অধস্তন ও যখন অন্য কোনো বিভাগের ঊর্ধ্বতন কিংবা অধস্তনের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে তখন তাকে বলা হয়ে থাকে কৌণিক যোগাযোগ।
এরপর আসা যাক, আমি বলেছিলাম যে অভ্যন্তরীণ যোগাযোগকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা উলম্ব বা লাম্বিক যোগাযোগ আর একটা হচ্ছে সমান্তরাল যোগাযোগ। উলম্ব বা লাম্বিকের কে যে তিন ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা আলোচনা করেছি। তো আর সমান্তরাল যোগাযোগটা কাকে বলে? সংগঠন কাঠামোর দুই বা ততোধিক সমস্তরের অধিষ্ঠিত ব্যক্তি যখন একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে তখন তাকে বলা হয়ে থাকে সমান্তরাল যোগাযোগ। অর্থাৎ যেমন দেখা গেল যে ক্রয় বিভাগের বিভাগীয় প্রধান বিক্রয় বিভাগের বিভাগীয় প্রধানের সাথে যোগাযোগ করলো, তখন এটা সমান্তরাল যোগাযোগ বলে আখ্যায়িত হবে। এরপর আসা যাক, বাহ্যিক যোগাযোগ সম্পর্কে তো আমরা আলোচনা করেছি। এরপর হচ্ছে আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ। আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগকেও কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ আর একটা অনানুষ্ঠানিক যোগাযোগ। এখন আসা যাক যে আনুষ্ঠানিক যোগাযোগ কাকে বলে। আনুষ্ঠানিক যোগাযোগটা হচ্ছে যে কোনো সংগঠন কর্তৃক প্রণীত নিয়ম রীতিনীতি পদ্ধতি ইত্যাদি অনুসরণ করে সংগঠিত হয় যে যোগাযোগ, তাকে আনুষ্ঠানিক যোগাযোগ বলা হয়। অর্থাৎ পূর্ব থেকে নির্ধারণ করা এবং নিয়ম নীতি মেনে যে যোগাযোগ প্রক্রিয়া যে যোগাযোগ প্রক্রিয়াটা সম্পন্ন হয় তাকে বলা হয় আনুষ্ঠানিক যোগাযোগ। আর অনানুষ্ঠানিক যোগাযোগটা হচ্ছে কোনো প্রকারের নিয়ম নীতি রীতি পদ্ধতি ইত্যাদি অনুসরণ করা হয় না। অর্থাৎ কোনো উদাহরণ হিসেবে বলা যায় যে রেস্টুরেন্টের একজন বিভাগীয় প্রধানের সাথে ক্রয় বিভাগের বিভাগীয় প্রধানের সাথে বিক্রয় বিভাগের বিভাগীয় প্রধানের সাথে দেখা হয়ে গেল, তো তখন তারা কথা বলতে গিয়ে কথার চলে অফিসিয়াল বিষয় নিয়ে সে আলোচনা করেছে, তো এটাকে বলা যেতে পারে অনানুষ্ঠানিক যোগাযোগ। আবার দেখা যায় যে অনেক সময় একটা প্রতিষ্ঠানে একটা জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে, যে কারণে পূর্বে ঘোষণা করা ছাড়াও একটা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের প্রধান তাৎক্ষণিকভাবে তার কর্মীদেরকে নিয়ে যে যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন করেন তাকে বলা হয়ে থাকে অনানুষ্ঠানিক যোগাযোগ। হ্যাঁ, আমার মনে হয় যে এই পর্যন্ত তোমরা মোটামুটি আগেও যেহেতু বলেছি মনে থাকার কথা। তো এরপর আসা যাক অন্যান্য প্রকারের যোগাযোগ। অন্যান্য প্রকারের যোগাযোগের মধ্যে আছে বাহ্যিক যোগাযোগ, ব্যক্তিগত যোগাযোগ, গণযোগাযোগ, সাংগঠনিক যোগাযোগ আর হচ্ছে দৈনন্দিন বা রুটিন যোগাযোগ। ব্যক্তিগত যোগাযোগ কাকে বলে? ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠানের ভিতরে থেকে যখন ব্যক্তি বা কোনো কর্মকর্তা বাহিরে যোগাযোগ করেন ব্যক্তিগত প্রয়োজনে, তখন তাকে ব্যক্তিগত যোগাযোগ বলা হয়ে থাকে। যেমন অফিসে বসে থেকে অফিসের ফোন থেকে একজন ঊর্ধ্বতন তার বন্ধুর সাথে গল্প করছে, তো এটা ব্যক্তিগত যোগাযোগের আওতাধীন। এরপর আসা গেল গণযোগাযোগ, যে যোগাযোগ মাধ্যমে দেখা যায় যে ভৌগোলিকভাবে ভিন্ন ভিন্ন স্থানে ছড়িয়ে ছিটে থাকা ব্যাপক জনগোষ্ঠীর নিকট একই সংবাদ একই সাথে দ্রুত গতিতে পৌঁছে দেওয়ার যে মাধ্যম সেটাকে গণমাধ্যম বলা হয়ে থাকে। বর্তমানে আমরা ফেসবুক, ইউটিউব এগুলাতে আমরা বা টেলিভিশনের সংবাদ, রেডিওতে যে নিউজগুলো শুনি সেটা কি এক জায়গাতে বসেই কিন্তু নিউজটা বা সংবাদটা প্রেরণের প্রয়াস চালান, কিন্তু একই সময়ে সারা দেশ কিংবা সারা বিশ্বের সকলে এই মেসেজটা বা এই সংবাদটা তাদের কাছে পৌঁছে যাচ্ছে, যেটাকে গণযোগাযোগ বলা হয়ে থাকে। তো এরপর আসা যাক সাংগঠনিক যোগাযোগ, যে একটি প্রতিষ্ঠান বা সংগঠনকে গুছিয়ে পরিচালনার সাথে যে যোগাযোগ করা হয় তাকে সাংগঠনিক যোগাযোগ বলা হয়ে থাকে। যেমন প্রাতিষ্ঠানিক দলিল প্রণয়ন, কাঠামোগত চিত্র নিদর্শন, উদ্দেশ্য নির্ধারণ, এই সকল কার্যক্রম যখন করা হয় তখন সেটাকে বলা হয়ে থাকে সাংগঠনিক যোগাযোগ। এই সকল কাজ করতে গিয়ে যে যোগাযোগ করা হয় সেটাকে সাংগঠনিক যোগাযোগ বলা হয়ে থাকে। তো এরপর আসা যাক দৈনন্দিন বা রুটিন যোগাযোগ, যে দৈনন্দিন প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে প্রতিনিয়ত যে যোগাযোগ কার্যক্রম সম্পন্ন করা হয় প্রাতিষ্ঠানিকভাবে তাকে বলা হয়ে থাকে দৈনন্দিন বা রুটিন যোগাযোগ। অর্থাৎ দেখা গেল যে দৈনন্দিন কাজ একজন কর্মকর্তার অফিসে এসে ফাইল ঠিক করা, নির্দেশ দেওয়া, টেলিফোন করা, কিংবা কি বলে যে কাজের অগ্রগতি সম্পর্কে জানা, চিঠি পত্র লেনদেন করা, এগুলো নিয়মিতই করা হয়ে থাকে, সেটাকে বলা হয়ে থাকে দৈনন্দিন বা রুটিন যোগাযোগ। তো এই পর্যন্ত আমার মনে হয় যে তোমরা পূর্বেও আগে যেহেতু আলোচনা করেছি যে যোগাযোগের প্রকারভেদ সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। তো এরপর আমরা আসি যোগাযোগের মাধ্যম বা যোগাযোগ পদ্ধতির প্রকারভেদ।
এতক্ষণ আমরা যোগাযোগের প্রকারভেদ সম্পর্কে জেনেছি, এখন জানবো যোগাযোগ পদ্ধতির প্রকারভেদ। যোগাযোগ পদ্ধতির প্রকারভেদ। যোগাযোগ পদ্ধতির প্রকারভেদকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শাব্দিক যোগাযোগ, একটা হচ্ছে শব্দ বহির্ভূত যোগাযোগ। তো যোগাযোগ, হ্যাঁ, শাব্দিক যোগাযোগ আর শব্দ বহির্ভূত যোগাযোগ। শাব্দিক যোগাযোগকে দুই ভাগে ভাগ করা যায়। শব্দ ব্যবহার করে যে যোগাযোগ ব্যবস্থা করা হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে শাব্দিক যোগাযোগ। আর যে যোগাযোগ ব্যবস্থায় কোনো শব্দ ব্যবহৃত হয় না তাকে বলা হয় শব্দ বহির্ভূত যোগাযোগ। তো শাব্দিক যোগাযোগকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, মানে শব্দ ব্যবহার করা যায় দুই ভাবে, একটা হচ্ছে মৌখিক ভাবে আর একটা হচ্ছে লিখিত ভাবে। হ্যাঁ, তো মৌখিক যোগাযোগ, একটা হচ্ছে মৌখিক যোগাযোগ, আর একটা হচ্ছে লিখিত যোগাযোগ। মুখে বলে যখন শব্দ ব্যবহার করে কোনো যোগাযোগ কার্যক্রম সম্পন্ন করা হয় তখন সেটাকে বলা হয়ে থাকে শাব্দিক যোগাযোগ। তো আর লিখিত যোগাযোগ হচ্ছে যখন মুখে না বলে, মুখে কোনো শব্দ না করে শুধু লিখে, আমি এখন যেটা করছি যে মৌখিক এবং লিখিত দুই ধরনের যোগাযোগই ব্যবহার করছি। তো সেই ক্ষেত্রে শুধু মুখে বলেও যোগাযোগ করা যায় এবং শুধু লিখেও যে যোগাযোগ করা হয় সেটাকে লিখিত যোগাযোগ বলা হয়ে থাকে। তো এখন আর শব্দ বহির্ভূত যোগাযোগ, যেখানে শব্দ ব্যবহৃত হয় না, এখানে কি ব্যবহৃত হয় তাহলে? এখানে মূলত মুখাবয়বের প্রকাশ ঘটে বা মৌখিক অঙ্গভঙ্গি, শারীরিক ভাষা, স্পর্শ কিংবা কি বলে ব্যক্তিগত উপস্থিতি, নীরবতা, এই সব বিষয়ে যখন উপস্থিত থাকে কিন্তু এখানে কোনো শব্দ ব্যবহৃত হয় না তখন তাকে বলা হয়ে থাকে শব্দ বহির্ভূত যোগাযোগ। ক্লাসে হয়তো তোমরা খেয়াল করেছো যে অনেক সময় অনেক কোলাহল থাকলে সেটাকে থামানোর জন্য মিস কি করে যে টেবিলের মধ্যে ডাস্টার দিয়ে বা লাঠি দিয়ে শব্দ করে জোরে, হ্যাঁ, জোরে শব্দ করে, তার মানে কি স্টপ হও। এটা কিন্তু মুখে কথা বলা হচ্ছে না, কোনো শব্দ ব্যবহার করা হচ্ছে না, তবুই কিন্তু এটা একটা সংকেত যে তোমাকে স্টপ হতে হবে। কিংবা আমরা এরকম করে মুখে হাত দিয়ে বলি যে চুপ করো, এটা মুখে না বলে এরকম করে দেখাই যে চুপ। তারপর একজনকে যখন রেগে যায় একজনের প্রতি আরেকজন, তার অঙ্গভঙ্গি বা মুখের ভাষা, মুখের অবস্থা দেখেই কিন্তু বোঝা যায় যে সে রাগান্বিত কিংবা একজনের প্রতি খুবই কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা প্রকাশও কিন্তু মুখে না বলেও প্রকাশ করা যায়। যে এই যে বিষয়গুলো যে মুখে না বলে, না উচ্চারণ করে যখন কোনো সংবাদ আদান প্রদান করা হয় তখন তাকে বলা হয়ে থাকে শব্দ বহির্ভূত যোগাযোগ। হ্যাঁ, তো যোগাযোগের পদ্ধতি বা মাধ্যমটা এই পর্যন্তই তোমরা নিশ্চয়ই বুঝেছো। এরপর লিখিত যোগাযোগ এবং মৌখিক যোগাযোগ দুইটার মধ্যে আবার সুবিধা অসুবিধা আছে। যে লিখে যোগাযোগ করলে কি ধরনের সুবিধা, না লিখে যোগাযোগ করলে কি ধরনের সুবিধা, সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে না প্রাতিষ্ঠানিকভাবে কি কি সুবিধা বা অসুবিধা থাকতে পারে সেটা সম্পর্কে ছোট করে একটু আলোচনা করে দেই। যে লিখিত যোগাযোগটা একটা প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে। যে লিখে যখন একটা যোগাযোগ করা হয়, যে একজনকে লিখে চিঠিতে উল্লেখ করে দিয়ে যখন একটা কাজ করার জন্য বলেন, তখন দেখা গেছে যে সেই কাজটার বা সেই কথাটা এদিক সেদিক হওয়ার কোনো উপায় থাকে না। যে যেমন অর্ডার করা হয়েছে ঠিক হুবহু কথাটাই কিন্তু ব্যক্তি পাচ্ছে। যখন মৌখিকভাবে সেই কথাটা অন্যের দ্বারা উপস্থাপন করা হবে তখন হয়তো কথা একটু এদিক সেদিক হতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা গেছে মৌখিকের চেয়ে লিখিত যোগাযোগটাই বেশি ভালো। তো যাই হোক, এরপর আমরা মৌখিক যোগাযোগ এবং লিখিত যোগাযোগের সুবিধা অসুবিধাগুলা পড়ার চেষ্টা করবা। তারপর হচ্ছে যোগাযোগের কার্যাবলীটা আমি আগে পড়িয়েছি, সেটাও খেয়াল করবা, যে বাসায় আরেকটু কমপ্লিট করার চেষ্টা করবে। তারপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে? আইসিটি সাবজেক্টই আছে তোমাদের আলাদা একটা, যেখানে তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে ব্যাপক হারে জানছো, তাই না?
তো যাই হোক, তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে? তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, বিতরণ, তারপর হচ্ছে বিতরণ সংশ্লিষ্ট আধুনিক কম্পিউটারাইজ ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলা হয়ে থাকে। তথ্য প্রযুক্তি বলা হয়ে থাকে। আর এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ইলেকট্রনিক যোগাযোগেরও কিছু মাধ্যম আছে, যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে যেটা বলা হয়েছে যে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, বিতরণ সংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রমগুলোকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলা হয়ে থাকে। তো এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ইলেকট্রনিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম আছে, যেটা পূর্বেও ছিল, এখনো আছে অনেক মাধ্যম, যেটার মাধ্যমে যোগাযোগ সংরক্ষণ করা হয়ে থাকে, যোগাযোগ স্থাপন করা হয়ে থাকে। তো এই মাধ্যমগুলো কি কি দেখো, যে সর্বপ্রথম আমরা আসি ইমেইল। ইমেইল কাকে বলা হয়ে থাকে? ইলেকট্রনিক মেইল। হ্যাঁ, এই ইলেকট্রনিক পদ্ধতিতে যখন এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তারের মাধ্যমে একটা নিউজ তাৎক্ষণিক পাঠানো হয়, তখন তাকে বলা হয়ে থাকে ইমেইল। ভয়েস মেইল, যখন এটা হচ্ছে ইমেইলেরই আরেকটা রূপ ভয়েস মেইলটা। ইমেইলটা লিখে পাঠানো হয় আর ভয়েস মেইলটা মৌখিকভাবে পাঠানো হয়। ভয়েস মেইলটা মৌখিকভাবে পাঠানো হয়ে থাকে। তো দেখা গেছে যে এই ভয়েস মেইলে ইমেইলে যেমন লিখিত তথ্যটাকে প্রেরণ করা হয়, আর ভয়েস মেইলে মুখে বলে সেই মৌখিক ভাষাটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আধুনিকভাবে সেন্ড করা হয় বা পাঠানো হয়। তো ইমেইলটা যেমন আমরা কিছুক্ষণ আগে যোগাযোগের মৌখিক এবং লিখিত মাধ্যমের কথা শিখেছি, তো এই ইমেইল হচ্ছে লিখিত মাধ্যম এবং ভয়েস মেইলটা হচ্ছে মৌখিক মাধ্যম। তারপর আসা যাক টেলেক্স। টেলেক্স লিখিত ইলেকট্রনিক যোগাযোগের একটি পুরাতন পদ্ধতি। হ্যাঁ, লিখিতভাবেই ইলেকট্রনিকভাবে যোগাযোগ করা হয়, কিন্তু এটা পূর্বে এইভাবেই যোগাযোগ করা হতো। সেটা হচ্ছে যে টেলেক্সের টেলিপ্রিন্টারের সাহায্যে লিখিত তথ্য দ্রুত গ্রাহকের নিকট প্রেরণ করা যায়। টেলিপ্রিন্টার যন্ত্রের দুটি অংশ থাকে। সংবাদ প্রেরণের টেলেক্সে অনেকটা টেলিফোন যোগাযোগের মতোই সংবাদ আদান প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ টেলিফোনে যেমন ফোন দিয়ে মুখে কথা বলে সেটা মুখে কথা বলে সংবাদটা প্রেরণ করা হয়, আর এখানে টেলেক্সের মধ্যে হচ্ছে যে লিখে টেলিফোনের তারের মাধ্যমে সংবাদটা অন্যত্র পাঠানো হতো। তো যাই হোক, টেলেক্সের পরে আসা যাক ফ্যাক্স। ফ্যাক্স কাকে বলে? যে ফ্যাক্সের পূর্ণরূপ হলো ফ্র্যাকশনাল এয়ারস্পেস এক্সপ্রেস। ফ্যাক্স আধুনিক যোগাযোগ ব্যবস্থার অন্যতম জনপ্রিয় ব্যবহৃত একটি কৌশল। ফ্যাক্সও কিন্তু অপর দিক থেকে একটা মেশিনের মাধ্যমে নির্দিষ্ট তথ্য লিখে যখন সেন্ড করা হয়, তথ্য না শুধু তথ্য, ছবি, গ্রাফিক্স সবকিছুই ফ্যাক্সের মাধ্যমে পাঠানো যায়। তারের মাধ্যমে অন্যস্ত সেই ফ্যাক্স মেশিনের মধ্যে আবার সেই নিউজটা পৌঁছে যায় এবং সেখান থেকে তথ্যটা কালেক্ট করা যায়। তো ফ্যাক্সের পরে আসা যাক টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিং কাকে বলা হয়ে থাকে? পরস্পর ভৌগোলিকভাবে ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থানরত কিছু লোককে একত্রিত করে একই সাথে ভিন্ন ভিন্ন লোকের কাছে যখন নিউজ পৌঁছানো হয়, তখন তাকে বলা হয়ে থাকে টেলিকনফারেন্সিং। অর্থাৎ একই ব্যবস্থায় অনেক লোককে একসাথে সংযুক্ত করার যে প্রক্রিয়া, সেটাকে টেলিকনফারেন্সিং বলা হয়ে থাকে। আচ্ছা, এরপর টেলিকনফারেন্সিং এর আবার দুইটা মাধ্যম আছে। একটা হচ্ছে অডিও কনফারেন্সিং আর একটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। অর্থাৎ একটাতে শুধু ভয়েস যাবে, মানুষ দেখা যাবে না, কিন্তু ভয়েসের মাধ্যমে একই সাথে একই জায়গায় বসে থেকে ভিন্ন ভিন্ন জায়গায়, মানে দেশের এক প্রান্তে হোক বা বিশ্বের অন্য প্রান্তে হোক, তারা একই সাথে সংযুক্ত হতে পারে এবং তারা তাদের সমস্যা নিয়ে কিংবা তাদের বিভিন্ন তথ্যপাত্র নিয়ে যোগাযোগ করতে পারে। কিন্তু তো সেক্ষেত্রে বলেছিলাম অডিওতে শুধু ভয়েস আসবে, চেহারা দেখা যাবে না। আর ভিডিও কনফারেন্সিং এর মধ্যে যে ভয়েসও আসবে, সেই সাথে চেহারাও দেখা যাবে। তো দুইটা একত্রিত হয়ে যেটা হয় সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। তো এরপর আসা যাক বুলেটিন বোর্ড। বুলেটিন বোর্ড কাকে বলে?
বুলেটিন বোর্ড বলতে সর্বাধুনিক সংযোগকৃত এবং ইলেকট্রনিক শক্তি চালিত নোটিশ বোর্ডকে বোঝানো হয়েছে। যে ইলেকট্রনিক ভাবে একটা নোটিশ বোর্ড যেখানে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়। অনেকগুলো সংগঠন একত্রিত হয়ে দলীয়ভাবে ইন্টারনেটের উপর ভিত্তি করে বুলেটিন বোর্ড তৈরি করে থাকে এবং বোর্ডে তাদের সংযোগকৃত বিভিন্ন বিজ্ঞপ্তি দর্শন করা হয়। দলের যে কোনো সদস্য যে কোনো সময় ইন্টারনেটে সংযুক্ত তাদের কম্পিউটারের মাধ্যমে এর বোর্ড থেকে প্রয়োজনীয় সংবাদ তথ্য আদান প্রদান করতে পারে। অর্থাৎ একই বোর্ডের মাধ্যমে কিছু লোক গ্রুপ জয়েন করে একই সাথে তাদের বিভিন্ন নিউজ বা তথ্য প্রদান করতে পারে যে বোর্ডের মাধ্যমে, সেটাকে বুলেটিন বোর্ড বলা হয়ে থাকে। তো এরপর আসা যে ইন্টারনেট কাকে বলে? তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে ইন্টারনেট একটি বৈপ্লবিক আবিষ্কার। ইন্টারনেট বিশ্বময় যোগাযোগের ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন এনেছে। ইন্টারনেট বলতে একটি আন্তর্জাতিক কম্পিউটার নেটওয়ার্ককে বোঝানো হয়েছে, যে যার মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে অতি দ্রুত সংবাদ বা তথ্য আদান প্রদান করা যায়। তো ইন্টারনেটের পর হচ্ছে মাল্টিমিডিয়া কাকে বলা হয়ে থাকে? কোনো সংবাদ জানানোর জন্য অনেকগুলো মিডিয়া বা অনেকগুলো মাধ্যমের সমষ্টিকে বলা হয়ে থাকে মাল্টিমিডিয়া। মানে একটা মিডিয়া না, অনেকগুলো মিডিয়া একত্রিত হয়ে যখন কোনো সংবাদ বা তথ্য আদান প্রদান করে তখন তাকে বলা হয়ে থাকে মাল্টিমিডিয়া। যেমন এই সমস্ত মিডিয়ার মাধ্যমে গ্রাফিক্স, ছবি, সঙ্গীত, ভয়েস, টেলেক্স ইত্যাদি প্রেরণ করা সম্ভব। এরূপ মাধ্যমসমূহ কম্পিউটারের পর্দায় একত্রে স্থাপন করা হলে তা মাল্টিমিডিয়া রূপ ধারণ করে। যে সবকিছু গ্রাফিক্স, তারপর সঙ্গীত, ছবি সবকিছু যখন একসাথে একই জায়গায় একই পর্দায় উপস্থাপন করা যায় তখন তাকে মাল্টিমিডিয়া বলা হয়ে থাকে। তো এই হচ্ছে যে তথ্য যোগাযোগ পদ্ধতি বা ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যম সমূহ। হ্যাঁ, এরপর আসা যাক ইন্টারনেট সম্পর্কে তো আমরা জেনেছি। এরপর যা আছে ফোন বা খুদে বার্তা, তারপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই মোবাইল ফোন কাকে বলে? মোবাইল ফোন কাকে বলে এটা যদি সরাসরি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় তোমরা তো হেসে ফেলবে যে মোবাইল ফোন সম্পর্কে মিস জিজ্ঞেস করছে। তো হাতে বহনযোগ্য টেলিফোন সেট মোবাইল ফোন নামে ব্যাপকভাবে পরিচিত। অর্থাৎ হাতে বহন করা যায় ক্ষুদ্র একটি টেলিফোন সেট, যার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যোগাযোগ করা যায় মৌখিকভাবে কিংবা যেটা বলেছিলাম যে অডিওর মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে যোগাযোগ করা যায়, সেটাকে টেলিফোন বলা হয়ে থাকে। এটাকে খুদে বার্তাও বলা হয়ে থাকে বা SMS। টেলিফোনের মাধ্যমে SMS করা যায়, কিন্তু যে খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে একজন একজনের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে এই টেলিফোনের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে। তো যাই হোক, ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের সুবিধা। যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সুবিধা আমি প্রথমেই আলোচনা করেছিলাম, যে দ্রুত সংবাদ প্রেরণ করা যায়, লিখে পাঠানো যায় কিংবা দেখে কথা বলা যায়, বা ভৌগোলিকভাবে খুব দূরে থাকা লোক এক জায়গায় চলে আসতে পারে, মানে গ্লোবালি মানুষ সন্নিকটে থাকে একজন যখন তখন যোগাযোগ করা যায়। এই ধরনের আরো অনেক সুবিধা সম্মিলিত হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা সমূহ। এটা তোমরা নিজেরাই পড়ে নেওয়ার চেষ্টা করবে, আমি এই সম্পর্কে আগেও আলোচনা করেছি। তো এরপর আমরা যা আসবো যে উত্তর সংক্ষেপ, সে সংক্ষিপ্ত কোশ্চেনগুলো সব পড়ার চেষ্টা করব। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের পর সৃজনশীল, এই অধ্যায়ের যত সৃজনশীল কোশ্চেন আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। কিভাবে সমাধান করব? যে গ এবং ঘ, যেটা প্রয়োগ উচ্চতর দক্ষতা, দুইটার জন্য আমরা আগে প্রয়োগের মূল উত্তরটা খুঁজে বের করব, খুঁজে বের করে তারপর এটাকে বিশ্লেষণে আসব। একইভাবে উচ্চতর দক্ষতার জন্য মূল উত্তর বের করব, তারপর এটার যুক্তি দিব, তারপর বিশ্লেষণ করব, তারপর এটাকে উপসংহারে করে শেষ করে দিব। তো এইভাবে যদি কোশ্চেন করো তাহলে কিন্তু মার্কসটা কাটে না, মার্কস কাটা যায় না এবং ফুল মার্কস পাওয়া যায় মোটামুটি। তো যাই হোক, তো এইভাবে এই অধ্যায়ের প্রত্যেকটা কোশ্চেনের মূল উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করবে। যেমন 1 নং এর গ লিখে এটার মূল উত্তরটা, ঘ লিখে এটার মূল উত্তরটা, এরকম করে টোটালটা কমপ্লিট করার চেষ্টা করবে। তো নেক্সট এক্সামের সময় নিশ্চয়ই তোমরা এগুলা কমপ্লিট করলে ভালো করতে পারবে। তো সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আমরা নেক্সট ক্লাসে নিশ্চয়ই নতুন অধ্যায় নিয়ে আলোচনা করবো। ভালো থেকো।